আচ্ছা মনে করো এটা একটা পাইপ লাইন, ঠিক আছে, এটা একটা পাইপ লাইন, এটা হলো পাইপ লাইনের দেয়াল আর কি, তো সেই কারণে আর কি একটু এবড়ো করে দিলাম। এটা হলো পাইপ লাইন, পাইপে তো তোমার হলো দুই সাইডে থাকে, পাইপ আঁকালে কিন্তু তোমার হলো দুই সাইডে দিতে হবে, ঠিক আছে। পাইপ যদি না আঁকায় যদি জাস্ট একটা লাইন দাও তাহলে সেটা তোমার হলো যে ড্রেন নালা এরকম হয়ে যাবে আর কি, নদী হয়ে যাবে এরকম হবে, ঠিক আছে। অবশ্যই দুই সাইডটা দিতে হবে। তো এখন মনে করো যে পানি যদি এইভাবে ফ্লো করে তাহলে সেটার নাম কি? এইভাবে যাবে, ঠিক আছে। তাহলে এই ফ্লোটার নাম কি? ধারা রেখা প্রবাহ বা স্ট্রিম লাইন ফ্লো বা ছিল ল্যামিনার ফ্লো, যদি করো লেয়ার লেয়ার অনুযায়ী যদি যায়। আচ্ছা, তো তোমরা তো এরকম ফ্লো হয়তো দেখছো তাই না? মানে আসলে এরকম হয় না, কিছু না কিছু তো এক লেয়ারের সাথে আর এক লেয়ার তো কাজ করে, কিন্তু যা দেখো যদি শান্ত ভাবে যায়, যখন হচ্ছিল তোমার শীতকালে ফ্লোটা হয় যখন, তখন কিন্তু তোমার অগোছালো কিন্তু হয় না, স্মুথলি মোটামুটি যায়, ঠিক আছে। তো ওই সময়টার ফ্লো এরকমই হয়, ওটাকে তোমার ল্যামিনার দিয়ে ধরা যায়, ঠিক আছে। তো মনে করো যে এখন এখানে একটা পাথর আছে, ঠিক আছে, যে লাল কালারের একটা পাথর আছে, ঠিক আছে। পাথর যখন থাকে, এই যে একটা পাথর আছে, তাহলে যদি থাকে তাহলে ওই জায়গাটায় মানে প্রবাহটা তোমাদের কাছে কিরকম মনে হয়? পাথরটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে যে ল্যামিনার ফ্লোটা আসার পর এখানে বাড়ি খাবে না, খাওয়ার পর এইখানে কিরকম ফ্লোটা তৈরি হয়? ওই যে দেখবে যে ইয়েতে ওই যে কায়াকিং তোমরা চিনো কি না, ওই যে জলপ্রপাতের রাস্তাটা ধরে, ঠিক আছে, এই যে এরকম একটা করে যে চোখা মাথা একটা ইয়ে নেওয়া থাকে আর কি, এই যে এরকম করে একটা চোখা মাথা নিয়ে এই যে দুইজন বসে থাকে, এখানে একটা গর্ত করে, এখানে একটা গর্ত করে দুইজন নিয়ে পাহাড়ি নদীর মধ্যে যে ইয়ে করে যাচ্ছে, যখনই যে পাহাড়ি নদীর মধ্যে হচ্ছিল যে মাঝে মধ্যে ডিসকভারিতে প্রতিযোগিতাও দেখা যায়, প্রতিযোগিতা হচ্ছে যে পাহাড়ি যে নদীগুলো আছে সেগুলো এইরকম একটা চোখা মাথার নৌকা কিন্তু থাকে, নৌকাগুলো কিন্তু চোখা হয়, চওড়া হয় না, দুইজন বসে থাকে, দিয়েছিল তোমার ছিল ইয়ে করে নিয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, তো যাওয়ার সময় দেখবে যে ওই সব পাহাড়ি রাস্তাগুলোতে দেখবে যে পাহাড়ি নদীগুলোতে মাঝে মধ্যে কি আছে তোমার পাথর টাথর আছে না, ওই পাথরের ওই জায়গাতে তোমার হচ্ছিল মানে ভেলোসিটি কিরকম হয়, প্রবাহটা তোমার হচ্ছিল কিরকম হয়, এইখানে আসার পর বাড়ি খাবে না, বাড়ি খাওয়ার পর কি হয়, কি ঘটে? হ্যাঁ, এলোমেলো হয়ে যাবে না, সোজাই কি হয়ে যাবে তোমার, এলোমেলো হবে। মানে এটা হয়তো এইদিকে সোজাই চলে যাবে, কি হয়ে যাবে, সোজাই যাইতে পারবে না। এরা যখন আসবে তখন বাড়ি খাই এদিকে যাবে না, এই যে কার মধ্যে ঢুকে গেছে বলো, এক লেয়ার আর এক লেয়ারের মধ্যে ঢুকে গেছে, আবার আবার এদিক দিয়ে চলে যাবে, ঠিক কিনা? দেখো কিন্তু এলোমেলো কিন্তু হয়ে গেল, তার মানে এটা কি ফ্লো তৈরি হয়েছে? টার্বুলেন্ট ফ্লো। কিন্তু নাম কি তাহলে এটা? টার্বুলেন্ট বা কি বিক্ষিপ্ত প্রবাহ। এখনো শেষ হয়নি, তো যাওয়ার পর আর এইভাবে চলে যাবে, ঠিক কিনা? এভাবে যাবে না, এভাবে গেলে তো এখানে আবার কি ফাঁকা হয়ে যাচ্ছে না? দেখবা যে পাথরের পিছনের অংশে কিন্তু তোমার হচ্ছিল সবসময় ওখানে পানি নাই, একটু কম পানি থাকে, পানি থাকে, সে পানিটা কি হয় আবার এদিকে ব্যাক করে দুই সাইডটা পানি এদিকে কি করে তোমার যে ফেরত আসে, ঠিক আছে। তাহলে যা দেখো তো এই পাশে যে সুন্দর ভাবে এক লাইন দুই লাইন তিন লাইন এভাবে আছে, আর এই পাশে কিরকম হয়ে গেছে তোমার, এলোমেলো হয়ে গেছে না? তাহলে এই পাশে এটাকে নাম দেওয়া যায় তোমার ছিল কত, ল্যামিনার, আর এই পাশে হলো তোমার ছিল কত, টার্বুলেন্ট, ঠিক আছে। তাহলে একই জায়গায় একই রাস্তার মধ্যে তোমার হচ্ছে কত ল্যামিনার ফ্লো পাচ্ছ, আর একটা কি পাচ্ছ তুমি, টার্বুলেন্ট ফ্লো পাচ্ছ, ঠিক আছে। মানে এক পাশে ধারা রেখা, আর এক পাশে কি, আর এক পাশে তোমার হচ্ছে কি টার্বুলেন্ট বা বিক্ষিপ্ত প্রবাহ পাচ্ছ, ঠিক আছে। তা এই পাশের এই যে নীল কালারের যে দাগগুলো দেওয়া আছে, তীর চিহ্ন গুলা, এখানে তো তার একটা বেগ আছে তাই না? ওই বেগ আর এই পাশের বেগ কি দুটো সেম হবে? বাধা পাওয়ার কারণে তো তোমার তার সমবেগে চলবে না, সোজা হিসাব, অন্য একটা বেগে চলে যাবে না। তো ওইটা হলো টার্বুলেন্টের বেগ, এটা হলো তোমার ল্যামিনারের বেগ, কিন্তু এর মাঝখানে এই এলাকাতেই তোমার কত বেগের রূপান্তর ঘটছে না, ঘটেনি? বেগের রূপান্তর ঘটছে না? এই যে পয়েন্টে বা যে বেগের কারণে তোমার হচ্ছে ল্যামিনার ফ্লো টার্বুলেন্ট ফ্লোতে রূপান্তর হয়, ল্যামিনার ফ্লো কিসে, টার্বুলেন্ট ফ্লো, ল্যামিনার ফ্লো টার্বুলেন্ট ফ্লোতে যে বেগে রূপান্তর হয় ওই বেগের নাম হলো সংকট বেগ। কি বেগ? সংকট বেগ। ইংলিশে বলা হয় তোমার ছিল কত, ক্রিটিক্যাল ভেলোসিটি, এটাকে ভিসি দ্বারা প্রকাশ করা হয়,
ভিসি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? যে বেগে, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলতেছি তো, শেষ হয়নি তো। কি পড়াচ্ছি? মানে ফিজিক্স পড়াচ্ছি। এই যে লেখা আছে তো, ল্যামিনার আর টার্বুলেন্ট ফ্লো, ল্যামিনার ফ্লো টার্বুলেন্ট ফ্লো। তো যাই হোক, দেখো যে ফ্লো, যে বেগের কারণে তোমার হচ্ছে ল্যামিনার ফ্লোটা টার্বুলেন্ট ফ্লোতে রূপান্তর হয়, যে মুহূর্তে ল্যামিনার ফ্লো টার্বুলেন্ট ফ্লোতে রূপান্তর হয়, ওই মুহূর্তের বেগকে কি বলা হয় তোমার? সংকট বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। আরেকবার আমি বলি, যখন এরকম করে ল্যামিনার ফ্লো যাচ্ছে, যাওয়ার কারণে রাস্তার মাঝখানে কোনো কারণে বাধা আছে, এমনও বাধা থাকতে পারে। আবার দেখো জলপ্রপাত গুলো, দেখো এই জলপ্রপাত গুলো কিরকম হচ্ছে, উপর থেকে নিচে নামতেছে, তাহলে উপরের ভেলোসিটিটা দেখো একদম সুন্দর করে আসতেছে না? আর যখন নিচে যখন নামছে তখন কিরকম হচ্ছে, একদম অনেক হাই স্পিডে পড়তেছে না উপর থেকে নিচে? তো অনেক হাই স্পিডে পড়ার কারণে দেখবে যে ওগুলো কিন্তু দেখো ঝর্ণার পানিটা দেখো কিরকম স্পিডে এলো গেলো না, আর ঝর্ণার উপরে যায় দেখো তাহলে কিরকম একটা সুন্দর কিন্তু ধারা দেখো ভাবে আসতেছে, ঠিক আছে? তাহলে যে বেগের কারণে, মানে যে পয়েন্টে লেমিনার ফ্লো এবং টার্বুলেন্ট ফ্লোতে রূপান্তর হয়, ওই পয়েন্টের বেগটাকে বলা হয় তোমার সংকট বেগ বা ক্রিটিক্যাল বেগ, ক্রিটিক্যাল ভেলোসিটি। কথা বোঝা গেছে? যে বেগের কারণে, মানে যে পয়েন্টে ল্যামিনার ফ্লো টার্বুলেন্ট ফ্লোতে রূপান্তর হয় তাকে তোমার সংকট বেগ বলে। এই সংকট বেগ তিনটা বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে? সংকট বেগ তিনটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হলো তোমার হচ্ছে কত, ইটা, রো, আর হচ্ছে তোমার হলো আর। ইটা, রো, আর। সংকট বেগ তিনটা বিষয়ের উপর নির্ভর করে। ইটার সমানুপাতিক, ঘনত্বের ব্যস্তানুপাতিক, ব্যাসার্ধের হলো তোমার হলো ব্যস্তানুপাতিক, ঠিক আছে? তো এখন আসো বলে দিই এক এক করে। এটা দ্বারা হচ্ছে কত, নলের ব্যাসার্ধ বোঝায়, নলের ব্যাসার্ধ। আর এটা হলো বোঝাইলো তোমার ছিল তরলের ঘনত্ব, তরলের। এই যে তোমার নল, আমি তো প্রথমে নল নিয়ে করা হচ্ছে, তো তোমার যেটা থাকবে তারই ব্যাসার্ধ নিবা। তোমার হচ্ছে যদি নদী হয়, নদীর ব্যাসার্ধ হচ্ছে না, নদী থেকে পুরো একটা কার্ভ করো না কেন, অর্ধ নদী। তো নদী মানে কি তোমার অর্ধবৃত্ত না? আর এটাকে বলা হয় তোমার হলো সান্দ্রতাঙ্ক। তো সান্দ্রতাঙ্কটা আপাতত মুখস্থ রাখো, এখনই পড়াবো সান্দ্রতাঙ্ক, এখনই পড়াবো। এটা মুছে দিয়ে সান্দ্রতাঙ্ক শুরু করবো আমরা, ঠিক আছে? আচ্ছা, নলের ব্যাসার্ধ, নল মানে এখানে নল নিয়ে তোমাদের আলোচনা হবে, কিন্তু তোমার হচ্ছে হায়ার লেভেলে গেলে এগুলো আবার পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? ওই নদী তো তোমাদের হলো নলই, তো নলের অর্ধেক টিউব না, তুমি অর্ধেক কেটে দাও না কেন নল বরাবর? এই যে এইরকম করে আছে না, এই যে এটা হলো তোমার নল, তো মাঝখানে তুমি কেটে দাও, এই যে এখান থেকে কেটে দাও, তাহলে তো তোমার নদী, ড্রেন, যা দরকার সবই হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা হলো তোমার হলো সান্দ্রতাঙ্কের সমানুপাতিক, তরলের ঘনত্বের ব্যস্তানুপাতিক, ব্যাসার্ধের কি তোমার ব্যস্তানুপাতিক। এই তিনটাকে যদি কম্বাইন করো তাহলে সেক্ষেত্রে আমাদের কি আছে, সমানুপাতিক হলো কত, উপরে হলো ইটা, নিচে হলো কত, রো, আর, ঠিক কিনা? সমানুপাতিক উঠে গেলে একটা কনস্ট্যান্ট আসবে না? এই আর কি একটা নাম আছে, রেনল্ডের নাম্বার। সংকট, এই যে আর এর একটা নাম আছে, সেটাকে বলা হয় রেনল্ডস নাম্বার। আমরা বলি রেনল্ডস নাম্বার, তো যাই একই কথা। ফ্যানটা দিও না, হলে একটু সুন্দর ফ্যানটা খুঁজতে দিয়ে দিও, আর জানলাটা খুলে দাও না, তাহলে একটু বাতাসটা আসবে না। পিছনে ফ্যানের সুইচ দিয়ে দাও, গরম। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইখানে একটাই সুইচ আছে। রেনল্ডের নাম্বার, রেনল্ড লেখাপড়া যাচ্ছে না, এই যে রেনল্ড। তো এটা হলো তোমার হচ্ছে রেনল্ডের নাম্বার, হলো একটা মাত্রাহীন রাশি।
রেনল্ডের নাম্বার হলো কি একটা মাত্রাহীন রাশি, যার মাত্রা নাই, তার কোনো এককও নাই, কিছু না, উপরে নিচে সব কাটাকাটি চলে যায়, ঠিক আছে? আচ্ছা, তো এই রেনল্ডের নাম্বারটা একটা সিগনিফিকেন্স আছে বের করার জন্য। তুমি এক কাজ করো, এরপর দেখো চলো আর ফিজিক্যাল একটু মিশে দেই, তাই না? বেশি হয় আর কি। তো এখান থেকে দেখো আর ইজিক্যালস টু কি লেখা যায়, আর ইজিক্যালস টু কি লেখা যায়, তাহলে আর ইকুয়াল টু যদি লিখতে চাও তাহলে ভিসি রো আর আর ইটা দ্বারা ভাগ হবে, তাই না? ভিসি রো আর ডিভাইডেড বাই হলো কত তোমার ইটা, এটা তো হয় কনস্ট্যান্ট বের করা, তাই না? তো এই আর এর আর এর একটা সিগনিফিকেন্স আছে, এটা পড়ার জন্য আমি এখানে আসতেছি। তো সিগনিফিকেন্সটা কেন জানি আমাদের সাথে মিললো না, আমাদের সাথে কেন জানি তোমাদের ছিল এই যে তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে আমাদের সাথে কিন্তু মিলেনি, ঠিক আছে? তো যাই হোক, যেটা আছে আমরা সেটাই করবো। যদি আর এর মান, আর কিন্তু একটা যার সংখ্যা হবে, আর কিছু না, আর জাস্ট একটা সংখ্যা হবে, ক্যালকুলেট করে আর এর মানে 100, 200, 500, 1000, 2000, 4000, 5000 এরকম একটা কি পাবা তুমি সংখ্যা পাবা, ঠিক আছে? যদি আর এর মান 1000 এর যে যদি কম হয় সেটাকে বলা হয় তোমার ল্যামিনার ফ্লো। ল্যামিনার ফ্লো 3 নাম্বার। আর এর মান যদি 3000 এর চেয়ে যদি বেশি হয় সেটাকে বলা হয় তোমার ছিল কত, টার্বুলেন্ট ফ্লো। টার্বুলেন্ট ফ্লো। আর 2 নাম্বার হলো 1000 থেকে শুরু করে যদি 3000 এর মধ্যে হয় তাহলে সেটাকে বলা হয় ট্রানজিশনাল ফ্লো। ট্রানজিশনাল ফ্লো। ট্রানজিশনাল মানে হলো ল্যামিনারও না, আর একটা কি টার্বুলেন্টও না, তার মাঝখানে আছে এখন, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষায় প্রশ্নটা আসে এইরকম, আসে না, এটা তোমাদের লেভেলের নয়, তো আসে তোমাদের বইয়ে আছে, তো একটু খালি বলে দিতে শেষ, কারণ যে সঙ্গত বেগটা লাগছে তো তার সাথে একটু মিল রেখে পড়াইছে, এই জন্য খালি বলে দিচ্ছে। একটা অঙ্ক আছে, স্যারের বই একটা অঙ্ক আছে, সবকিছু মান দেওয়া থাকবে, এই জন্য কোনো টেনশন নাই। এই চ্যাপ্টারে কোনো কি এক পর্যন্ত অঙ্ক যেগুলো করে আসছো কোনো মান অজানা ছিল? খালি জাস্ট অঙ্ক সূত্র বসাইছে আর অঙ্ক হয়ে গেছে না? এই চ্যাপ্টারে সবকিছু দেওয়া থাকবে, ঠিক আছে? তো এখানে তোমার দেওয়া থাকবে, দিয়ে বলবে যে প্রবাহিত যে হচ্ছে সেটা কোন ধরনের প্রবাহ, কোন ধরনের প্রবাহ, ঠিক আছে? তো এখন তোমাকে এখন ওটা প্রমাণ করার জন্য কিভাবে প্রমাণ করবা কোন ধরনের প্রবাহ? ট্রানজিশনাল ফ্লোটা হলো তোমার ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লোর মাঝখানে, ওটা ল্যামিনারও না টার্বুলেন্টও না, ঠিক আছে? মানে ওর মাঝখানে দুটো মিক্সচার আছে, হয়তো তোমার এই যে এই জায়গাটা হতে পারে, ঠিক আছে? ওটা তোমার এখন বুঝিনি। হ্যালো, হ্যাঁ ওইখানেটাই হতে পারে আর কি, জি ঠিক আছে। তোমার যে ওর দুটোর মাঝখানে থাকবে, ল্যামিনার আর টার্বুলেন্টের মাঝখানে থাকবে, ঠিক আছে? তো পরীক্ষায় যেটা তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসে না, এমনি একটা বইয়ে তোমার ইনফ্রাস্ট্রাকচারের বইয়ে একটা দেওয়া আছে, ভিসির মান, রো, আর ইটা সবকিছু তোমার দেওয়া আছে, বলছে যে এটা এখন প্রবাহটা কোন ধরনের প্রবাহ। তাহলে তুমি আর এর মানটা বের করবা, আর এর মানটা বের করে যদি দেখো যে 1000 এর চেয়ে যদি নিচে হয় তাহলে সেটা কি শান্ত বা ধারা রেখো প্রবাহ, যদি তোমার 3000 এর চেয়ে বড় হয় তাহলে সেটা কি টার্বুলেন্ট ফ্লো, আর যদি তার মাঝামাঝি থাকবে না, মাঝামাঝি তোমাদের নাই আর কি, ঠিক আছে? আর আমাদের সাথে ছিল 2000 থেকে শুরু, আমরা যেটা পড়ছি সেটা 2000 থেকে 4000, 2000 এর নিচে হলো ল্যামিনার, 2000 থেকে 4000 এর মধ্যে হলো ট্রানজিশনাল, আর 4000 এর উপর হলো তোমার হচ্ছে ওই কি বলে টার্বুলেন্ট ফ্লো, ঠিক আছে? আর রেনল্ড নাম্বার তোমরা এখানে যে জিনিসটা পাইলে আর একটা বলে দিয়ে যায়, রেনল্ড নাম্বারটা যেটা পাচ্ছ এটা কোন প্রবাহতে পাচ্ছ তুমি? ফ্লুইড মেকানিক্সে না? ফ্লুইডে তো, তাই না? এই জিনিসটা হিট ট্রান্সফারও লাগে। তোমরা যখন হিট ট্রান্সফার পড়ছো পড়োনি? তাপগতিবিদ্যা পড়োনি? তো ওটা তো হিট ট্রান্সফার। তো হিট ট্রান্সফার, হিট কি হচ্ছে, এক পদার্থ থেকে আরেক পদার্থতে যাচ্ছে না, কিভাবে যাচ্ছে? ওটা তোমার 3 প্রকার, ঠিক আছে? ওটাও তোমার আসলে যে এরকম সেম সেম আছে, ঠিক আছে? ওইখানে তোমার আসলে ল্যামিনার, এই যে তোমার রেনল্ড নাম্বারটা লাগে, রেনল্ড নাম্বারটা খালি যাচ্ছে ফ্লুইড মেকানিক বা এই যে প্রবাহী পদার্থের জন্য লাগবে তা না, এই রেনল্ড নাম্বারে আরেকটা ভালো সিগনিফিকেন্স আছে, সেটা হলো কি হিট ট্রান্সফারে, ঠিক আছে? তো যাই হোক ওগুলো তোমাদের পরে ইঞ্জিনিয়ারিং এ পড়লে ওগুলো জানা যাবে। তো যাই হোক তোমাদের বইয়ে এখানে 1000 দিয়ে দেওয়া আছে, তোমরা 1000 দিয়েই পড়ো, আমরা 2000 দিয়ে পড়ছি, আমরা 2000 হিসাব করবো, ঠিক আছে? এবার আসো আমাদের সান্দ্রতাঙ্ক বা সান্দ্র বল।
সান্দ্র বল, আর একটা হলো তোমার ছিল কত ঘর্ষণ বল। সান্দ্র বল আর ঘর্ষণ বল হুবহু সেম, দুটোই কি পারদানকারী বল। রেজিস্ট্যান্স টু ফ্লো সোজা হিসাব আমরা বলি হলো কত রেজিস্ট্যান্স টু ফ্লো। রোধ কি, রোধ তোমার ছিল কত রেজিস্ট্যান্স টু ফ্লো, পরিবাহিত হয়ে তোমার ছিল কি করেছে বাধা দেয়, ওটা তোমার রেজিস্ট্যান্স। তো কারেন্টের ক্ষেত্রে ওটার নাম দিচ্ছে তোমার কি, ওই ঘর্ষণ বলের নাম দিচ্ছে কি তোমার রোধ, ঠিক আছে। আর আমাদের যে কঠিন পদার্থের মধ্যে যে আমার পায়ের সাথে যে তলাটা যে ঘষা খাচ্ছে, এই ঘষার নাম কি ঘর্ষণ বল, যেটা আমরা দিচ্ছি কঠিন আর কঠিনের মধ্যে। এই ঘর্ষণ বলটা হয় কার মধ্যে, কার কঠিন আর কঠিনের মধ্যে, তাই না। আর হলো রোধ, এটা তোমার ঘর্ষণ বল, কিন্তু এটা হচ্ছে হয় হলো কিসের জন্য, তড়িৎ প্রবাহ, ঠিক কিনা, তড়িৎ প্রবাহ। আর সান্দ্র বল হয় হচ্ছিল তোমার ছিল তরল প্রবাহী পদার্থ প্লাস, আর কার মধ্যে হচ্ছে তাহলে কঠিনের মধ্যে, ঠিক আছে। মানে এখানে তোমার দুটো সারফেস হবে, একটা হলো তরল বা মানে বায়বীয়, আর একটা হচ্ছে আমার সারফেসটা কত তোমার কঠিন। যেমন পাইপলাইন দেখো না তোমার ছিল সোজা হিসাব, মনে করো যে এই যে তেলের বোতল, তেল শেষ হয়ে গেছে, এখন রান্না তো করা লাগবে, কি করে এইভাবে ধরে রাখছে না, ধরে রাখার কথা, বোতলটা দেখবে যে শুয়ে কি করতেছে, তেলের ফোঁটা তো পরে, 2-1 ফোঁটা পরে না, আর ওই তেলের ফোঁটাটা তুমি রেখে দাও, আর তাহলে পানি ধরো, এইভাবে দেখবে যে পানির ফোঁটাটা তাড়াতাড়ি পরে, আর তুমি তেলের ফোঁটাটা পড়তে কি করে তোমার সময় লাগে না একটু, ঠিক আছে। আচ্ছা, তার মানে তেলের ফোঁটার সাথে ওই যে বোতলের যে দেয়ালের সাথে কি ঘষাটা কি পরিমাণটা কি বেশি, এই যে ঘর্ষণটা খাচ্ছে না, এটার নাম কি দেওয়া হয়েছে, সান্দ্র বল। আমরা কি বলতাম ঘর্ষণ বল, এখন আর ঘর্ষণ বল না বলে এটার নাম কি দিতে হবে, সান্দ্র বল। কথা বোঝা গেছে। তুমি এখন সাঁতার কাটতেছো, ঠিক আছে, বা যে ডুব সাঁতার দিছো, ডুব সাঁতার যখন দিছো তখন তুমি সামন দিকে যেতে চাচ্ছ, তোমাকে কি যেতে দিবে, বাধা দিচ্ছে না, তুমি প্রেসার দিয়ে যাচ্ছ, শক্তি দিয়ে যাচ্ছ, তো কে বাধা দিচ্ছে, তরল। ওই তরলের সাথে তোমার গায়ের যে ঘষা খাচ্ছে, এটার নাম কি, সান্দ্র বল। মাছ যে খাচ্ছে সেটার নাম কি, এই জন্য এই যে বাধাটা পাচ্ছে এটার নামই আমরা ঘর্ষণ বল বলছিলাম। এই জন্য আমরা সবসময় বলছি দেখো সাবমেরিন বলো, মাছ বলো, যে কোনো তোমার প্রাণী বলো, সবগুলো শেপ দেখতে কিরকম, অ্যারোডাইনামিক শেপ না। ওই যে তোমার আসলে পাখিগুলো দেখো, সবগুলো শেপ কি তোমার অ্যারোডাইনামিক শেপ। কেন, ওই যে ঘর্ষণ বল, ওটা ঘর্ষণ বল বলা যাবে না, কি বলতে হবে এখন, সান্দ্র বল। এখন আমরা শিখে গেছিলাম ওই সান্দ্র বলের ভিতর দিয়ে যাচ্ছে, এই জন্য এটার নাম কি, সান্দ্র, ঠিক আছে, কথা বোঝা গেছে। তো যাই হোক, আমাদের এখান থেকে সান্দ্র বল হচ্ছিল তোমার হয়েছিল প্রবাহী পদার্থ ও কঠিন পদার্থের ভিতর। তো এই সান্দ্র বল, ঘর্ষণ বল যেখানে আবিষ্কার করছিল কে দিছিল বল, নিউটন দিছিল, ঠিক আছে। তো সেই অনুযায়ী ও আবার ওখানে ক্ষান্ত হয়নি, ওই সান্দ্র বলের মধ্যেও নিউটন ঢুকে গেছে, ঠিক আছে। সান্দ্র বলের মধ্যেও কি দিছে তোমার, নিউটন ঢুকে গেছে। তো যাই হোক, আমি নিউটনের সূত্রটা করার আগে একটা জিনিস আমাকে বুঝাও। ধরো এটা তোমার নদীর তলদেশে যখন তুমি যাবা, এই যে পানির লেয়ারের যে অণুগুলা আছে কি হবে বলো, তার ঘর্ষণ কি হবে বলো, ঘর্ষণ কি হবে, পানির নিচে যে দেয়ালে মানে যে তলদেশে যে পানির যে লেয়ারটা আছে না, লেয়ার মানে তো অণু, ওটার সাথে তোমার ঘর্ষণটা এখানে কি হবে তোমার, কম না বেশি, একবারে বেশি হবে, এতটাই বেশি হবে যে দেখা যাবে যে এটা তোমার ভেলোসিটি প্রায় 0, ভেলোসিটি কত, প্রায় কি 0। তার উপরের লেয়ারের পানিটা, এই যে উপরের লেয়ারের যে পানিটা আমি দিলাম, এই লেয়ারের ঘর্ষণটা কি হবে বলো তো, এটা কি তোমার আসলে দেয়ালের সাথে সংঘর্ষ হয়েছে, হয়নি, কার সাথে সংঘর্ষ হয়েছে, পানির অণু লেয়ারের সাথে, তাই না। তো গোলাকার যে বস্তুগুলো আছে তার উপর দিয়ে তোমার যাওয়াটা কি তোমার সহজ না, তুমি নিজে দেখবা যদি সোজা প্লেনের উপর দিয়ে যাচ্ছ তুমি পড়ে যাবা না, তোমার ঘর্ষণটা বেশি হওয়ার কারণে তুমি আটকে আছো। বৃত্তাকার কোনো একটা বস্তুর উপর লাফ দিয়ে যাও তো, তা পিছলে তুমি পড়ে যাবে না, সারা কি ঘর্ষণ আছে, ঘর্ষণ কিন্তু নাই। তো তুমি যদি তার উপরে তোমার ঘাড়ের উপর যদি আরেকজনকে নিয়ে যদি দৌড়াও তাহলে কি হবে, এবার দারুণ দিকবে যে খেয়া চলে যাচ্ছে না, তার মানে যত উপরের দিকে উঠতেছে তত কি হচ্ছে তোমার ঘর্ষণের পরিমাণটা তোমার কি হবে, তোমার কমে যাচ্ছে, উপর দিয়ে তোমার তরলের উপর দিয়ে স্লিপ করে চলে যাবে, সোজা হিসাব। এটা তোমার কঠিন পদার্থ। এই যে নীল কালারের যে অণু আর সবুজ কালারের অণু, এই দুটোর মধ্যে মাঝখানে কি কঠিন আছে নাকি তরল আছে, তাহলে তরলের উপর দিয়ে স্লিপ করে চলে যায় না, তাহলে এটা কি হবে তোমার বলো, ও একটু বেগ বেশি হবে। তার উপরে লেয়ারের অণু যদি আবার দেই, তাহলে কি হবে বলো, তার আরো বেশি হবে, তার মানে পিছলে আরো বেশি হচ্ছে, কিন্তু
তার মানে যত পাইপ লাইন থেকে বা তোমার আসলে তরলের তলদেশ থেকে যত তুমি উপরের দিকে উঠবা ভেলোসিটি তত কি হবে, ম্যাক্সিমাম হবে। তার মানে আমরা যে নদীর উপরে দেশ দেখি সেখানে তাহলে ভেলোসিটি কত, ম্যাক্সিমাম, আর তলদেশে ভেলোসিটি কত, মিনিমাম। এই জন্য তোমার আসলে ভেলোসিটি প্রোফাইল গ্রাফটা দেখতে এইরকম হয়। ঠিক আছে, আমি একটু আঁকাই দেই। এটা কি তোমার তলদেশ, ঠিক আছে। এই যে ভেলোসিটি এই পয়েন্টে 0, আস্তে আস্তে ভেলোসিটি কি হচ্ছে তোমার বাড়তেছে না, এই যে এরকম হয়। এই পয়েন্টে বেগ কম, আস্তে আস্তে দেখো বেগ কিন্তু বেশি হচ্ছে, এই জন্য একটু দূরে দূরে সরে যাচ্ছে। মানে দূরে দূরে যদি টাইমের সাথে রেসপেক্ট করো, 1 সেকেন্ডে যদি এই পয়েন্টে আসে 1 সেকেন্ডে তার উপরের অনুকে আর একটু বেশি যাবে, তার উপরের অনুকে আর একটু বেশি যাবে, যেহেতু তার বাধা কম হলে তাহলে বেশি দূরত্ব অতিক্রম করবে না, উপরের দিকে বেগ কিন্তু বাড়তিছে, এটাও তারা বোঝা যাচ্ছে। দেখো বলতে বলতে দলতে তোমার সাথে যখন পাইপের তুমি মাঝখানে পৌঁছে যাবা তখন সে পয়েন্টে তোমার আসলে ভেলোসিটিটা তোমার আসলে কি হয়, তোমার সর্বোচ্চ হয়। ঠিক আছে, আর যখন এই পাইপ লাইনটা আবার এরকম কার্ভ হয়ে যাবে, ঠিক আছে, কেন কার্ভ হলো বলো তো? তুমি এই পাশে যাওয়ার দেয়াল আছে, পানির দেয়াল আছে না, তোমার আসলে পাইপের ভিতর যখন চলে যাও, এই যে পাইপের ভিতর যখন চলে যাবা, এই যে পাইপ যেটা আছে, তো এই পাশ থেকে যখন তুমি উপরের দিকে উঠলা, আবার উপর থেকে তখন নিচের দিকে নামা লাগবে না, উপরের লেয়ারের অণুগুলো আবার কি করবে, নিচের দিকে নামবে না। তো সেই হিসেবে ভেলোসিটি গ্রাফটা হয় তোমার আসলে যে এইরকম কার্ভের মতো। ঠিক আছে, এবং এই যে মাঝখানে যে পয়েন্টটা, এই পয়েন্টটা হলো কত, ভি হলো কত তোমার ম্যাক্স, সর্বোচ্চ পরিমাণ পাওয়া যাবে। এটাকে বলা হয় ভেলোসিটি প্রোফাইল। এটাকে কি বলা হয় তোমার, ভেলোসিটি গ্রাফ। তাহলে পাইপ লাইনের জন্য হয়। নদীর জন্য কি হবে খালি বলো তো, নদীর জন্য কি হবে, উপরের অংশটুকু খালি বাদ যাবে, তাই না? উপরে থাকে নদীতে, উপরে থাকে না কিন্তু। মাঝখানে বলতে কি জানো কোন জায়গায় বুঝতেছো মাঝখানে? এই যে মাঝখানে একটা ছিদ্র দেখতেছো না, এটা দেখা যাচ্ছে কি, এই ছিদ্র এই পয়েন্টে বেগ হলো ম্যাক্সিমাম, ডানে বামে না কিন্তু। ঠিক আছে, খালি উপরে নিচে চিন্তা করো না, পাইপের কিন্তু ডানে বামেও আছে, এই গ্রাফটা কিন্তু ডানে বাম থেকেও আসবে। দিয়ে তোমার আসলে একদম মাঝখানে যে ছিদ্র ফোটা দেখতেছো কিনা, খুবই সূক্ষ্ম হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, এই মাঝখানে ছিদ্রটা তোমার হচ্ছিল কত, এই পয়েন্টে তোমার বেগটা কি হবে, তোমার সর্বোচ্চ হবে। ঠিক আছে, দেয়াল তো তোমার চারদিক থেকে আছে, দেয়ালে সোজা হিসাব হলো দেয়ালে তোমার ভেলোসিটি কি হবে, তোমার কম হবে। দেয়াল থেকে যত দূরে যাবা ভেলোসিটির মান তত কি হবে, ম্যাক্সিমাম হবে, সর্বোচ্চ হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, নদীর ক্ষেত্রে উপরের লেয়ারে তোমার বেগ বেশি, তুমি ছাড়া দাও না কেন কোনো কিছু, দেখবে যে সাইকেল করে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তলদেশে তোমার আসলে বেগ থাকে না অতটা, তলদেশে তোমার তো সংঘর্ষ হয়, তো মানে তলের সাথে ঘষাঘষি খায়, এই তো। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস দেখ, হ্যাঁ বলো, কোনটা কোনটা? তোমার হচ্ছে এই যে নিচ থেকে যত উপরের দিকে উঠবা তত তো তল থেকে তলের সাথে ঘর্ষণটা তোমার কমতে থাকবে। ঘর্ষণ যদি কমে তাহলে কি হবে, তোমার ভেলোসিটি বাড়বে না? তো সেটাই তো তোমার এখান থেকে তল থেকে যত তুমি উপরের দিকে উঠতেছো ভেলোসিটির মান তত বাড়তিছে। ঠিক আছে, বাড়তে বাড়তে একটা পয়েন্টে যা সর্বোচ্চ হয়ে যাবে, ওটাকে তোমার ভিম্যাক্স বলে। এত আর বাড়বে না, উপরের দিকে আর বাড়বে না, কারণ উপরে তো তোমার দেয়াল আছে, পাইপে তো তোমার চারদিক থেকে দেয়াল না, এই জন্য উপর থেকে তোমার আবার বেগটা তোমার ছিল কত, এই দেয়ালে তোমার ছিল কম হবে, এখানে আস্তে আস্তে আবার বাড়বে। বাড়তে বাড়তে দেখবে মাঝখানে কোনো একটা পয়েন্টে তোমার ভেলোসিটি সর্বোচ্চ হয়। ঠিক আছে, দেয়ালের সাথে থাকলে ঘর্ষণটা তোমার বেশি হবে, এবং দেয়াল থেকে যত দূরে যাবা ঘর্ষণের পরিমাণটা তত কম হবে। ঘর্ষণের পরিমাণ যত কম হবে তত কি হবে, তোমার ভেলোসিটি তত বাড়বে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস দেখো, উপরের দিকে আমি যদি উঠি, উপরের দিকে আমি সরণ ধরলাম, ক্ষুদ্র সরণ DY, যত উপরের দিকে উঠতেছে বেগের পরিমাণ তত কি হচ্ছে, বাড়তেছে না? তাহলে আমি ধরলাম বেগের মান বাড়ছে হলো DV পরিমাণ, কত পরিমাণ বাড়ছে? তাহলে DY সরণের জন্য বা উচ্চতার জন্য বেগ বৃদ্ধি পায় DV পরিমাণ। ওয়াটের একক উচ্চতার জন্য বেগ বৃদ্ধি পায় DV ভাগ হলো কত, DY। DV ভাগ হলো কত, DY। ঠিক আছে, এটা হলো ব্যতিক্রম। আমরা এই যাবৎকালে টাইম রেসপেক্ট হিসাব করি, ভি ভাগ হলো কি করলে কি পাওয়া যায়, তোমার ত্বরণ পাওয়া যায় না? এরকম দেখো কি আসছে, ভি ভাগ হলো কত, সরণ। ঠিক আছে, সরণটা কত উপরের দিকে কিন্তু। তাহলে উচ্চতা বাড়ার সাথে সাথে আমাদের কত বেগ বাড়ে, উচ্চতা বাড়ার সাথে সাথে কি হয়, তোমার বেগ বাড়ে। একক উচ্চতার জন্য যতটুকু বেগ বৃদ্ধি পায় তাকে কি বলা হয়, তোমার ডিভি ভাগ হলো কত, DY। এই ডিভি ভাগ হলো কত, DY কে বলা হয় তোমার হচ্ছে কত, বেগ অবক্রমণ।
অবক্রমণ। ঠিক আছে, বেগ অবক্রমণ বলা হয় যে একক উচ্চতা বৃদ্ধির জন্য বা একক পরিমাণ সরণের জন্য যতটুকু বেগ বৃদ্ধি পাইছে তার নাম হলো কত? বেগ অবক্রমণ। আচ্ছা, আমাকে আর একটা জিনিস বলো তো, যদি কোনো কারণে ক্ষেত্রফলটা বেশি থাকে তাহলে ঘর্ষণ বলটা কম হবে না বেশি হবে? এলাকা বেশি না, তাহলে পানি যখন যাবে তল তাহলে বেশি না, তাহলে তল যদি বেশি হয় তাহলে ক্ষেত্রফল তোমার কি হবে? তোমার বেশি হবে। ঠিক আছে, তো আমাদের নিউটনের যে সূত্রটা বলছে সেটা হলো সান্দ্র বল হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি সমানুপাতিক, আবার সান্দ্র বল হলো বেগ অবক্রমণের সমানুপাতিক। ঠিক আছে, নিউটনের এটা বলা হয় নিউটনস ল অফ ভিসকসিটি। নিউটনস ল একটু পরে লিখে দিব, ভিসকসিটিটা এখন নাম শোনা হয়নি তোমাদের। তো যাই হোক, নিউটন দুটো সূত্র দিছে, সেটা হলো কত? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক। যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মান যত বেশি হবে সান্দ্র বলের মান তত বেশি। এখানে কিন্তু আবার জানি বলো না যে বল এফ ইকুয়াল টু কত এম এ জানি আবার আসে না, এফ ইকুয়াল টু কি আসবে? সান্দ্র বল। এটা ঠিক আছে, নাম কি? সান্দ্র বল। আমরা এখন সান্দ্র বল পড়তেছি। আর বেগ অবক্রমণের সমানুপাতিক দুটাকে যদি একসাথে করে দাও তাহলে এরকম আসে। এবং সমানুপাতিক উঠে গেলে একটা কনস্ট্যান্ট আছে, সেটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। ডিভি ভাগ হলো কত? ডিওয়াই। এই ইটাকে বলা হয় তোমার চলো কত? সান্দ্রতাঙ্ক। ঠিক আছে, ওই তো ঘর্ষণ গতীয় ঘর্ষণ গুণাঙ্ক নাম মনে করছে? ঘর্ষণ গুণাঙ্ক, এই যে ইটা ইজিক্যালস টু ছোট হাতের এফ ডিভাইডেড বাই বড় হাতের আর, প্রশ্ন না নিউটনের বলবিদ্যায়? ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, ওটা কার জন্য ছিল? কঠিন পদার্থের জন্য ছিল। আর প্রবাহী পদার্থের জন্য ওটার নাম কি? সান্দ্রতাঙ্ক। ওটা ঘর্ষণ গুণাঙ্ক আর এটার নাম কি? সান্দ্রতাঙ্ক। কথা বোঝা গেছে? ইংলিশে বলা হয় তোমার চলো কত? ভিসকসিটি। যার সান্দ্রতাঙ্ক কম সেটাকে হলো ভিসকাস। ভিসকাস ফ্লো মানে ঘর্ষণহীন, ঘর্ষণহীন প্রবাহ। ভিসকাস মানে তোমার ছিল কত? ঘর্ষণহীন প্রবাহ। আমাদের তো ভিসকাস ফ্লুইড বলে কোনো কিছু আছে? ভিসকাস ভিসকাস মানে কত? ঘর্ষণহীন, ঘর্ষণ নাই। সবগুলোতে ঘর্ষণ আছে। ঠিক আছে, কিন্তু হঠাৎ করে বলে নেওয়া হয় আর কি, প্রশ্ন শুরু করার আছে যে ঘর্ষণ বলটাকে উপেক্ষা করে নিয়ে করো, তখন সেটাকে বলা হয় কত? ভিসকাস ফ্লো। আর এই যে ভিসকসিটি, এই জন্য এটাকে বলা হয় নিউটনস ল অফ ভিসকসিটি। নিউটনস ল অফ ভিসকসিটি। ইটার এককটা বের করে দাও তো, ইটার এককটা বের করো তো, এটা সলভ করো, সলভ করে ইটার একক কত আসে বের করো। নিউটন এস, এটা একটু সলভ করে এই সবগুলোকে বাম পাশে পার করে ইটা ইকুয়াল টু কত আসে সেটা বের করো। সবগুলোকে বাম পাশে পার করে দাও, দিয়ে দেখো তো ইটার কত আসে। এস এর একক বসাও, ডিভির একক, ডিভি মানে কত? বেগ না, বেগের একক হলো মিটার পার সেকেন্ড, ডিওয়াই মানে তো সরণ, সরণের একক হলো তোমার মিটার। বসায় টসায় দেখো তো কাটাকাটি করে কি আসে, এককটা কি আছে? কত? নিউটন মিটার স্কয়ার সেকেন্ড, তাই না? নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। হ্যাঁ, না প্যাসকেল দরকার নেই। হ্যাঁ, সেকেন্ড সেকেন্ড স্কয়ার করে মিটার স্কয়ার না, মিটার ইনভার্স পার সেকেন্ড, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। ঠিক আছে, যাই হোক ইটার মানটা বের হচ্ছে। এই বলের একক বসাবা নিউটন, এটার একক বসাবা মিটার স্কয়ার, এর একক বসাবা মিটার পার সেকেন্ড স্কয়ার, এটার একক কত? মিটার। এগুলো বসায় টসায় দিলে ইটার একক আসে হলো তোমার কত? নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। ঠিক আছে, অনেক জায়গায় আবার দেখবা যে এই যে নিউটন আর এটা মিলে তোমার ছিল কত? পি এ এস দেওয়া, প্যাসকেল সেকেন্ড, যেটা দেওয়া থাকবে থাকবো, কোনো সমস্যা নাই, যেটা দেওয়া থাকবে ওর মতো করে লিখে দেবো। ঠিক আছে, এটা হলো তোমার এসআই একক। কি হলো? এসআই একক। এটার জন্য একটা জনপ্রিয় একটা একক আছে, সেটা হলো তোমার সিজিএস একক। ঠিক আছে, সিজিএস একক হলো তোমার ছিল কত? পয়াস, পিওআইএসি। সিজিএস এককটা সবচেয়ে বেশি আমাদের লেভেলে চলে, তোমাদের লেভেলে চলে না। তোমাদের লেভেলে সবসময় এসআই একক না,
তোমাদের লেভেলে এসআই এককই থাকে, কিন্তু বইয়ে তোমাদের পয়েন্টের কথা উল্লেখ করে দেওয়া আছে, এই জন্য আমি তোমার সাথে বলে দিচ্ছি, ঠিক আছে? 10 পয়েন্ট। আসো, এটা হলো তোমার এসআই একক, আর সিজিএস এককটা হলো তোমার হচ্ছে কত, এটা হলো তোমার পিওআইএসি পয়েন্ট, 1 নিউটন পার মিটার স্কয়ার ইকুয়াল টু হলো কত, 10 পয়েন্ট, ঠিক আছে? এই সম্পর্কটা জানে রাখবা। পয়েন্ট থেকে তোমার হচ্ছে এসআই একক থেকে সিজিএস এককে কনভার্ট করার উপায় হলো 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার ইকুয়াল টু হলো কত, 10 পয়েন্ট, ঠিক আছে? ওটা হলো সিজিএস একক। সিজিএস এককটা তোমাদের বইয়ে দেওয়া আছে, এই জন্য এটা একটু সিজিএস এককটা চলে সবচেয়ে বেশি, মানে এটার একক সবসময় সিজিএস একক। শুধু তাই না, যদি ইঞ্জিনিয়ারিং টার্মে যদি পড়ো এসআই একক ভুলে যেতে হবে আর কি, এসআই এককে চলে না, সবগুলো ফিট ইঞ্চি এগুলো হিসাব করতে হয়, মানে সব সিজিএস একক কনভার্ট করে করতে হয়, বুঝলাম না? এসআই কি তোমার ছিল আমেরিকান নাকি? এসআই একক মনে হয় আমেরিকা থেকে ইয়ে করা, তাই না? আর সিজিএস হলো ব্রিটিশ একক, বুঝলাম। ইংল্যান্ড, তারপর ছিল তোমার দেখবে ইউকে, এগুলো সব কান্ট্রি গুলো আছে না, সেগুলো সিরিয়াস অ্যাকুট গুলো ইউজ করে, ঠিক আছে? কিন্তু আমাদের বই তো যেখানে পাইছি সেখান থেকে নিয়ে এসে ধার দেনা করে করে চলা আর কি, তো জোড়া তালি মারা, বুঝো না? যেখান থেকে পাইছে সেখান থেকে নিয়েই আর কি। তবে হায়ার লেভেলে গেলে তোমার আসলে সিরিয়াস এসআই অ্যাকুট চলে না, সবগুলো তোমার চলে যে পাউন্ড হিসেবে করতে হয়, তোমার ওজন তোমার কি বলেছে কেজি, ওটা চলবে না, তোমার পাউন্ড হিসেবে চিন্তা ভাবনা করতে হবে। তো যাই হোক, আরেকটা জিনিস এখান থেকে মনে রাখবা, এটাকে অনেক সময় প্রশ্ন দেওয়া থাকতে পারে, তোমার চলে সেন্টিপয়ার, পয়াসি তো হচ্ছে, তাই না? পিওআইএসি পয়ার, ঠিক আছে? যদি সেন্টিপয়াস বলে দেওয়া থাকে তার মানে কি, সেন্টিপয়াস মানে কি, যে তোমার ছিল 1 মোল, হাফ মোল, এগুলো একটু পুষছিল না, ডেসিমোল, সেমিমোল এগুলো ছিল না, ওটা আর এটা সেম জিনিস। সেমিমোল মানে কি ছিল, 1.5 না, 0.5 তো ছিল, 0.5 না, তাহলে ছিল তোমার এটার মান সেন্টিপয়ার। প্রশ্ন দেওয়া আছে যে ইটার মান হলো তোমার ছিল কত, সেন্টিপয়ার। কত সেন্টিপয়ার মানে কি, 0.5 কত পয়াস না, কথা বোঝা গেছে? হ্যাঁ, সেন্টি হলো 0.1। যাই হোক, সেন্টির জন্য যেটা আসলে তোমার মোল সংখ্যা হিসাব করে করবা, ঠিক আছে? সেমিমোল, ডেসিমোল, তারপর চলে কত আছে না, এটা কেমিস্ট্রিতে পড়ছো না, ওটা আর তো এটা তোমার চলে সেম, ঠিক আছে? তো এটা কিন্তু বলে দেওয়া থাকে, সেন্টিপয়াসটা সবচেয়ে বেশি থাকে। সেন্টিপয়াসের জন্য তো আমার এখানে লেখা নাই আর কি, যে অনেকদিন আগে পড়ছিলাম তো ভুলে গেছি আর কি। যাই হোক, যেটা আছে সেটা থাকুক, আমাদের মোটামুটি একটা আইডিয়া আমরা দাঁড় করাতে পারছি। তোমাদের তো ইটার সমান তো এটা পড়লেই হবে, সেটা একটু মনে রাখবা। যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন লাইনে দাও আর যদি পরীক্ষা আসে, রুয়েট এটা দিবে, আমি গ্যারান্টিতে বলে দিলাম। একমাত্র রুয়েট হলে একক নিয়ে সবচেয়ে ভেজাল করে, বুয়েটও তোমার ছিল অঙ্ক নিয়ে ভেজাল করে, রুয়েট হলো তোমার ছিল মানে বিখ্যাত, রুয়েট হলে এক কারণে এই একক নিয়ে ভেজাল করবে। অঙ্ক পুরোপুরি সেম, পাউন্ড দিয়ে দিছে, ফিট দিয়ে দিছে, দিয়ে একক তোমার ওই হিসেব করে নিয়ে করা লাগবে। আর পাউন্ড থেকে তুমি তো জানো না কেমনে করতে হয়, জানো? পাউন্ডকে কেজিতে কনভার্ট করতে হবে তা তো জানো না, তো ক্যালকুলেটরের পিছনে দেওয়া পাউন্ড থেকে কেজিতে কেমনে করা লাগে, না হলে কত দিয়ে গুণ করা লাগবে, ভাগ করা লাগবে, সব ওখানে কনভার্ট দেওয়া হয়, ঠিক আছে? আটকাতে হবে তো, আটকানোর উপায় তোমার জন্য কঠিন অঙ্ক না, ট্রিকি ওয়েতে আটকাবে। রেকর্ড দেওয়া লাগবে, আজকে মনে হয় দিতে পারবো না, আজকে দেওয়ার সময় হবে না, দেখে চেষ্টা করবো দেওয়ার জন্য, যদি না পারি তাহলে এই ভিডিও আর পাবাই না, এটা কিন্তু শিওর থাকো রে। আমি তো রেকর্ড দেওয়ার মতো সময় হবে না রে আমার কাছে এখন, আমি চলে যাচ্ছি তো, একটু পরে চলে যাবো, আর বাসা তো আমার ইয়ে নাই তো। হ্যাঁ, দিলে এখন পাবলিক করে দেওয়ার লাগবে, এছাড়া উপায় দেখতেছি না, দিলে পাবলিক করে দেওয়ার লাগবে, তাছাড়া উপায় নাই তো। দেখি এখন বাসায় যাই আগে, তারপর যদি ব্যবস্থা করতে পারি করলাম, না করতে পারলে এখন পাবলিক করে দিয়ে দিব, আর কি করার। আচ্ছা, তো যাই হোক, চলো দেখি একটা অঙ্ক করি। এটা মেলা বড় অঙ্ক থাকে, একটু ছোটখাটো অঙ্ক করি। তোমাদের হচ্ছে দেখো কোন জায়গায় সান্দ্রতা বেশি লাগে, এই যে যারা সাইকেল চালায় আসলে না, তুমি তো আসলে সাইকেল চালায় আসলে না, তেল দাও সাইকেলে, হ্যাঁ সাইকেলে তেল দাও না, ট্রেনে তেল দেওয়া হয় না, তেল কেন দেওয়া হয় বলো তো? ওই যে এক কঠিন ঘষা খাচ্ছে না, তাহলে ঘর্ষণটা যে হচ্ছে, ঘর্ষণ হওয়ার জন্য কি হবে তোমার বলো?
ক্ষয় হয়ে যাবে না? ক্ষয় হয়ে গেলে ঢিলঢিলা হয়ে যাবে। কি হবে? ঢিলঢিলা হবে না? ক্ষয় হয়ে গেলে তো ঢিলঢিলা হলে টাইট হবে না, লুজ হয়ে যাবে, তখন উল্টা অসুবিধা। চেন তাহলে ওগুলো সব চেঞ্জ করা লাগবে। শুধু তাই না, স্প্রকেট বলা হয়, ওই যে প্যাডেলের সাথে যেটা খাস করে চোখা মাথা, ওটার নাম হলো কত স্প্রকেট। ওই স্প্রকেটের দাঁত গুলো তোমার ছিল ক্ষয় হয়ে যাবে। দাঁত যদি ক্ষয় হয়ে যায় তাহলে পুরোটা চেঞ্জ করা লাগবে না আবার। তো এটা তো অ্যাভয়েড করা লাগবে। করার উপায় কি এখন? তেল ঢালা দাও, ঠিক আছে? এই জন্য তেল দিলে চালে কি হবে, একটা লেয়ার পড়ে গেল, দুটা দেয়ালের মাঝখানে যে কত লেয়ার পড়ে গেছে, ঠিক আছে? আর হবে না। ইঞ্জিনে তোমার ছিল কত মোবিল দেওয়া হয় না, মোটরসাইকেলের মোবিল, ওটা কিন্তু মোবিল এটা কোম্পানির নাম, ওটার আসল নাম হলো লুব্রিকেটিং অয়েল, ঠিক আছে? লুব্রিকেটিং অয়েল, ওটা তো মোবিল হলো কোম্পানির নাম। আর আমাদের হলো মোবিলটা খুব জনপ্রিয়, তার কারণটা হলো কি, মোবিল হচ্ছিল আমাদের বাপ দাদারা হচ্ছিল ওই যে 60cc 100cc ছোট ছোট বাইক গুলো চালাইতো, আর ওই বাইক গুলোতে মোবিলেরই যে কোম্পানির যে লুব্রিকেটিং ওটা ইউজ করাটা বেটার, ঠিক আছে? সব বাসা বাড়িতে খালি মোবিল কোম্পানি চলে, এই জন্য ওটার নাম মোবিল হয়ে গেছে। কিন্তু এখন আর মোবিল চলে না, এখন বাইক গুলো বড় হয়ে গেছে না, এখন আর ওগুলো মোবিল চলে না, ওগুলো এখন মনে করে যে ফ্রিতে দিলেও কেউ কেনেন। ওই কিনে যাদের ছিল বাইক গুলো তোমার ছিল কম দামি আছে, যে প্লাটিনা ডিসকভার এগুলো যারা আছে না, এগুলো দেবে। কিন্তু এখন ওইসব বাইক কেউ কিনতে চায়, তোমারে দিলে তুমি নিবা? তুমি তো নিজের কথা মান ইজ্জতের ব্যবসা করো, ওই বাইক নিয়ে কি করবো? বন্ধু মহলে তো যেতে পারবো না, তো আমার বড়টা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, ওগুলো বাইকে আবার একটা সমস্যা আছে, তোমার হচ্ছিল ওই রাস্তায় যখন যাবা না, হাইওয়েতে যখন যাবা, তোমার সাইডে যদি একটা মানে ধরো এইচআর এর হুন্ডাই গাড়িগুলো আছে না, এসি গাড়িগুলা, এই গাড়ি যদি তোমার সাইডে যদি চলে যায় না, ছাই করে চলে গেলে তুমি কাঁদবা। আর একটা বাতাসের যে ভেলোসিটিতে কি হবে তোমার, তুমি কাঁদবা। এই জন্য ভারী গাড়ি লাগে। বড় গাড়িগুলোর সুবিধা তোমার ছিল ওজন দিয়ে কি হয়, সেটা ব্যালেন্স হয়ে যায়, তোমাকে আর ব্যালেন্স করা লাগে না। তো যাই হোক, এখন দেখো যে ওই যে তোমার ছিল দুটা লেয়ারের মধ্যে যে তেলটা দেওয়া হলো এরকম, ঠিক আছে? ওটা দিয়ে তোমাদের অঙ্কগুলো থাকবে, এবং ওই তেলটা কি অনেক বেশি দেওয়া, তেলটাকে মোবিল যে মানে তুমি যে মোবিল গুলো দেওয়া হচ্ছে, ওই মোবিল তো তুমি একবার ঢেলে দিচ্ছ, ওইখান থেকে বিভিন্ন পার্টে পাম্পের সাহায্যে স্প্রে করে পাঠানো হয়, পাম্প দিয়ে স্প্রে করে বিভিন্ন পয়েন্টে দেওয়া হয়, ঠিক আছে? পিস্টনটা আপ ডাউন করতেছে, ওই পিস্টন আর দেয়ালের মাঝখানে পাঠানো হয় যেন ঘষা না খায়, ঠিক আছে? পিছলা হয় থাকবে অলটাই। আচ্ছা, তো যাই হোক, একটা সূক্ষ্ম একটা ফিল্ম বলা হয় এটাকে, সূক্ষ্ম একটা ফিল্ম তৈরি করে, লেয়ার তৈরি করে দেয়, দুটা বস্তুর মধ্যে কি করে দেয়, একটা সূক্ষ্ম লেয়ার তৈরি করে দেয়। দেখো ওই রকমই এরকম কোন অঙ্কগুলো থাকবে, কোন ধাতব পাত্রের ক্ষেত্রফল 2 × 10⁻² পার মিটার, একে 1.5 × 10⁻⁴ মিটার। এটা কিন্তু অনেক সূক্ষ্ম, অনেক সূক্ষ্ম কিন্তু, ঠিক আছে? পুরো এই যে তেলে দেখছো আস্তরণ না দেখি লিখছি, আস্তরণের উপর দিয়ে 4.5 × 10⁻² মিটার 5 সেকেন্ড। দেখতে কি লিখে রাখছে রে, বেগে নিয়ে যেতে কত বল প্রয়োজন। এই চ্যাপ্টারের অঙ্কগুলো সহজ, ঠিক আছে? সহজ মানে ভালোই সহজ, কিন্তু সমস্যা হলো সূত্র মেলা মানে ভালোই সূত্রগুলো দেখছো না, এই যাবৎকালে ছোট ছোট অনেকগুলো সূত্র, বড় কিন্তু সূত্র নেই, আবার ভেজাল কিন্তু নাই, আবার ওই সূত্র দিয়ে দেখো অঙ্ক হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যাটা হলো তোমার একই রকম চেহারা সবগুলা, বিকৃতি আছে 3টা, গুণাঙ্গ আছে 3টা, আবার তোমার পীড়ন আছে 3টা। তো এগুলো তোমার ভেজালটা বেশি লাগে যায়, ঠিক আছে? এগুলো একটু প্র্যাকটিস করলে অভ্যাসটা হয়। এই প্র্যাকটিস গুলো করে না, এই জন্য এই চ্যাপ্টার থেকে অ্যান্সার গুলো এই যাবৎকালে খুব একটা পোলাপান দিতে চায় না, ঠিক আছে? করতে চায় না, কারণ আজকে তোমার ভেক্টর চ্যাপ্টারটা তাদের কাছে বেশি সহজ। এই চ্যাপ্টার সে নাকি ভেক্টর চ্যাপ্টার সহজ। তাহলে দেখো এখানে কি নাই, তোমার কি দরকার বলো তো, কি বের করতে হবে বলো তো? কত বল প্রয়োজন, তাহলে এফ বের করা লাগবে, তাই না? কি দেওয়া আছে বলো তো? পাত্রের ক্ষেত্রফল তোমার দেওয়া আছে এ, এত মিটার পুরো কি দেওয়া আছে, ওটা তেলের আস্তরণ, তার মানে এটা কিসের মান বলো তো? এটা কিসের মান? হ্যাঁ, ওই যে তোমার এত পুরো, এই যে একটা লেয়ার আছে না, এই যে একটা লেয়ারের উপর এই যে এখানে তেলের যে আবরণ গুলা দেওয়া আছে, ঠিক আছে? এটা তোমার কত উপরের দিকে উঠছে না, হয়। এটার উপরে একটা প্লেট কি হবে তোমার, এর একটা প্লেট কত বেগে যাবে বলো? 4.5, এই যে 4.5, এটা তোমার হলো কত ডিগ্রি, ঠিক আছে? বুঝতে পারছো?
এখন কত ক্ষেত্রফল, এই প্লেটটা তোমার তাহলে একটা তো ক্ষেত্রফল আছে তাই না, তার ক্ষেত্রফল তো প্রশ্ন দেওয়া আছে, দেখো সব মানে দেওয়া আছে, বের করে ফেলতে। ঠিক আছে, তাহলে এফ ইজ ইকুয়াল টু হলো সূত্র হলো কত ইটা, ডিভি ভাগ হলো কত ডিওয়াই, বসায় দাও হবে। ঠিক আছে, এটা অবশ্যই ডিভি ভাগ হলো কত ডিওয়াই দিয়েই করতে হবে, কারণ অনেক ক্ষুদ্র, চোখে দেখা যায় রে, তেল তো বোঝা যায়, ওই জায়গায় তেল হাত দিয়ে দেখো তেল আছে। ঠিক আছে, কিন্তু দুটো লেয়ারের মধ্যে প্রথম অবস্থায় যখন ঢালো তখন না হয় দেখা যায়, কিন্তু যখন রানিং অবস্থায় চলে যাবে তখন কিন্তু আর তেল দেখা যায় না। তাহলে করে দেখো কত আসে, কত বল আসে। ও ইয়ে বাদ গেছে, এগুলো অঙ্ক একটু বাসায় বসে বসে একটু সলভ করো। ঠিক আছে, একই জিনিস তো, আমি একটু কঠিন গুলো দেখবো, এগুলো দেখবো না, সহজ সহজ জিনিস দেখবো না। বুঝলি ক্ষেত্রফল, ওরে আল্লাহ, দেখছো আর একটা টপিক পড়াবো, পরে আজকে ছুটি দিব, ওটা শেষ করতে হবে আজকে। 12 কি আনসার, কি 12 আসছে? 12 পর কি বললে তুমি? কত কত? শুধু 12? তাহলে শুধু 12 হবে। ঠিক আছে, আচ্ছা সবারই 12 আসছে। আচ্ছা দেখো আর একটা একটু বলে দেই, এইখানে একটা কিন্তু ডিফারেন্সিয়েশন টার্ম চলে আসছে তাই না? কি আছে তোমার? ডিফারেন্সিয়েশন টার্ম চলে আসছে। কোন কোন পোস্টে যায় দেখবে যে হঠাৎ করে তোমার পোস্টে একটা মান দেওয়া আছে, যে এরকম ধরো 10, এরকম একটা মান দেওয়া আছে, 10 5 সেকেন্ড দেওয়া আছে। কি দেওয়া আছে? 10 5 সেকেন্ড দেওয়া আছে তোমার। ঠিক আছে, দেওয়ার পর আর তোমার কোনো কিছু বলে দেওয়া নাই, তোমার ডিভির মানও দেওয়া নাই, ডিওয়াই এর মানও দেওয়া নাই, এখন অঙ্ক করতে পারবা? একটা মান আছে পুষ্টবিদ উদ্দীপকের ভিতর, দেখো 10 5 সেকেন্ড, একটু খেয়াল করে দেখো, এটার একক হলো মিটার পার সেকেন্ড, আর এটা কত? মিটার। মিটার মিটার যদি কাটে, এটা একটু খেয়াল করো, এটার উপরে একক কত হয় বলো? মিটার পার সেকেন্ড, নিচে হলো মিটার। মিটার মিটার যদি কাটো তাহলে কি থাকবে বলো? পার সেকেন্ড না? এটা একবারে বলে দেবে, একবারে কি বলে দিবে, বা ভেঙে ভেঙে বলে দিবে। ঠিক আছে, বোঝা গেছে কথা? আবার ওখানে কিন্তু আবার ডিভি মানে বাই কত ডিওয়াই মানে কি তোমার ডিফারেন্সিয়েশন না? অনেক সময় তোমার বেগ একটা এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকতেই পারে, এরকম একটা দেওয়া থাকতেই পারে। তাহলে এখন কি করবা? ডি ভাগ হলো কত ডিওয়াই, এটাকে এখন কি করবা? তাহলে ডিফারেন্সিয়েট করবা। ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? বেগ অবক্রমণ পাওয়া যাবে না? ওয়াই এর মান বলে দিবে যে এখান থেকে কত উচ্চতায়, 2 মিটার 3 মিটার 4 মিটার উচ্চতায় কত হবে সেটা বের করো। বুঝলি কথা? ঠিক আছে, এটা কিন্তু তোমার তাহলে 3টা টার্ম থাকতেছে, অঙ্কগুলো তাহলে কয় ভাবে আসতে পারে? এখানে 3 রকমের থাকতে পারে। একবার ডিভি ডিওয়াই দুটো আলাদা আলাদা বলে দিবে, আর একবার ক্ষেত্রে বলে দিবে কত তোমার, যে 10 5 সেকেন্ড বলে দেওয়া থাকবে, মিটার পার সেকেন্ডে দেওয়া নাই, উপরে নিচে একক একক কাটাকাটি যায়। আর আরেকটা তোমার জন্য ডিফারেন্সিয়েশন করা লাগবে, কারণ ডিফারেন্সিয়েশন টার্ম দেখতেছো না, ডিভি ভাগ হলো কত ডিওয়াই। প্লবতা কিছু না, প্লবতা 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 এই যে প্লবতা মানে কি? তুমি পানির ভিতর আছো, ঠিক আছে, পানির ভিতর নিচের দিকে, মানে পানির ভিতর দিলে কি হবে? তুমি নিচের দিকে চলে যাবে না, কিন্তু কি সাই সাই করে যেতে পারবা? উপরে কি দিবে? একটা ঊর্ধ্বমুখী একটা বল দিবে না? এই যে পানি কর্তৃক ঊর্ধ্বমুখী বা তরল কর্তৃক ঊর্ধ্বমুখী যে বল, ওটার নামে কি? প্লবতা। ঠিক আছে, আচ্ছা তারপর আর্কিমিডিসের নীতি অনুযায়ী একটা কথা বলে আসতো, কি সেটা? আর্কিমিডিসের নীতি কি বলছিল? যে তরলের ভিতর হারানো ওজন কি হবে তোমার? অপসারিত পানির ওজনের সমান। ঠিক আছে, আচ্ছা এই আর্কিমিডিসের নীতিটা আমি মনে করো অনেকদিন আগে পড়াতে ভুলে গেছি, আমি খালি জাস্ট তোমার একটু লিখে দেই, এটা একটু লাগবে। মানে আর্কিমিডিসের নীতি মুখস্থ করার দরকার নাই, প্লবতা মুখস্থ করার দরকার নাই, আমাদের সূত্রটা পড়লেই হয়। কিন্তু সূত্রটা কেমনে আসছে এই জিনিসটা তোমাদের বইয়ে বা কোথাও দেওয়া নাই। ঠিক আছে, ওটা একটু আমি তোমাদের করে দিচ্ছি। আর একটা জিনিস যদি না জানা থাকে তাহলে তো আসলে হয় না পুরোপুরি, তাই না? আর্কিমিডিসের ল যেটা বলছে সেটা আসো, সেটা হলো আমি একটু লিখে দিই, আমার নিজেরই ভালো করে মুখস্থ নাই, এটা মানে লাগে না তো আমাদের। বস্তু কর্তৃক হারানো
ওজন ইজ ইকুয়ালস টু বস্তুর বায়ুতে ওজন মাইনাস বস্তুর পানিতে ওজন। পানিতে তো তোমার হালকা মনে হয়, তাই না? হালকা মনে হয় না পানিতে? বস্তুর বায়ুতে ওজন মাইনাস হলে কত? এই দুটাতে তোমার চলো হারার ওজন কতখানি হারাইছে, ইকুয়াল টু কার হবে তোমার? বস্তু দ্বারা কত অবসারিত পানির ওজন, ঠিক কিনা? ইউ হলো তোমার, ওটাকে তোমার বের করার সূত্র হলো ইউ ইজ ইকুয়াল টু ভি রো জি নাকি হয়, মানে এই যে বস্তু দ্বারা অপসারিত তরল ওজন, ওজন মানে কত তোমার এম জি না, এম এর বদলে কি লেখা যায়? রো ভি, ওই জন্য তোমার রো ভি, ঠিক আছে? আবার একটু বলে দেই, দেখো এম জি ওজন সমান এম জি, এম এর বদলে কি লেখা যায় তোমার ছিল কত? এই যে রো ইজ ইকুয়াল টু হলো তোমার কত এম ভাগ ভি, সেখান থেকে এম ইজ ইকুয়াল টু হলো কত তোমার রো ভি, তা আমি একবারে বসে দিচ্ছি, ঠিক আছে? ওই একটা তরলকে যখন তরলের মধ্যে যখন তোমার কোনো একটা বস্তু যখন এইভাবে চুবাচ্ছ, তখন এটা নিচের দিকে নামবে আর উপরের দিকে কি দিবে? একটা ঊর্ধ্বমুখী বল দিবে না? ওই বল আর নিচের দিকে নামতেছে, এই দুটোর বিয়োগ ফলটাই তোমার কত হারানো ওজন, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেছে কি ওটা প্লবতা? তাহলে বস্তুটার অপসারিত ওজন ইউ বের করার সূত্র হলো কত? ভি, ভি মানে কত? আয়তন। এখন যদি গোলক হয় তাহলে গোলকের আয়তন যেটা নিবে সেটা, ঠিক আছে? এটা কিন্তু বস্তু, ভি মানে কি পানি, বস্তু যেটা ঢুকছে আর কি ওর ভিতরে, এটা আয়তনই হবে, ক্ষেত্রফল হবে না, কারণ পানির উপর কি চতুর্দিক থেকে পানি না, বস্তুর ভিতর যখন পানির ভিতর যখন চুবলা, তাহলে সেক্ষেত্রে কি তোমাকে পানি কি চতুর্দিক থেকে বল প্রয়োগ করতেছে না, সেজন্য তোমার আয়তন নিতে হবে, ঠিক আছে? তাহলে এটা গেল। এবার আসো ধরো এরকম একটা পাত্র আছে, বড় পাত্র নিতে হবে, ঠিক আছে? ছোট পাত্র নিলে হবে না, কারণ কি বোঝা যাবে না। একটা যদি তুমি ছিল লাভ এবার ফেলে দাও, তাহলে বস্তুটা কি হবে? তোমার গ্লাসের মধ্যে যদি ফেলে দাও তাহলে ধপ করে নিচে পড়ে যাবে না, পার্থক্য বোঝার আগে তোমার শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইটা কল্পনা করো তুমি সুইমিং পুলে তো তোমার যখন সাঁতার কাটে না অলিম্পিকের, তখন কি করে উপর থেকে লাফ দেয়, লাফ দেওয়ার পর কি হয় তোমার নিচের দিকে দেবে যায় না ভিতরে, কিন্তু বেশি ভিতরে ঢুকতে পারে। এখন একটু খেয়াল করে দেখো, কোন একটা বস্তুকে যখন তুমি ফেলে দাও বা লাফে যদি দেয়, সেক্ষেত্রে তখন পানিতে যে আঘাত করে একটা প্রচন্ড বেগ নিয়ে সাই করে ভেতরে ঢুকতে ঢুকতে কি হবে তোমার আস্তে আস্তে কি হবে তোমার কমে যাবে না? যাবে না? কথা বোঝা গেছে কি আমার? উপর থেকে সাই করে নিচের দিকে লাফ দিলে, লাফ দেওয়ার কারণে তোমার সেটা কি হবে? তোমার নিচের দিকে কত চলে যাবা, ঠিক কি না? নিচের দিকে যাবা না, সে নিচের দিকে যাচ্ছ, যাইতে যাইতে কিন্তু তোমার ছেলে এক সময় দেখবে যে ওই স্পিড আর যাচ্ছ না, আস্তে আস্তে করতেছ, ঠিক আছে? আচ্ছা দেখো, এইরকম করে তরল পুরোটা ছিল তোমার কি দেওয়া আছে? তরল। তরলের মধ্যে তোমার হচ্ছে একটা গোলক পড়লো, ঠিক আছে? একটা যদি গোলক যদি পড়ে, তাহলে সেক্ষেত্রে গোলকটা মনে করে যে এই যে এইটা, তাহলে গোলক কি এই বরাবর নিচের দিকে পড়বে কি পড়বে না বলো তো? ঠিক কিনা? এই বরাবর তো গোলকটা তোমার কত নিচের দিকেই পড়বে, ঠিক কিনা? আচ্ছা, নিচের দিকে যদি পড়ে তাহলে উপরের দিকে কি কাজ করবে বলো তো? নিচের দিকে পড়তিছে আর উপরের দিকে না, আগে কিসের ঘর্ষণ বল থাকবে না? ঘর্ষণ বল বা সান্দ্র বল থাকবে না? এটা বাদ দিবা কে? প্লবতা তো পরে, ঠিক আছে? ওটা তো পানি দিবে, আগে তো ঘর্ষণ তো থাকবে, তাই না? তাহলে ঘর্ষণ বলটা কি হবে? তোমার ঘর্ষণ কিন্তু তোমার চতুর্দিকে থাকবে নাকি দেয়াল বরাবর থাকবে? কোনটা? দেয়াল বরাবর না ঘর্ষণটা? এই তো ঘর্ষণ বলটা তোমার কিন্তু দেয়াল বরাবর আছে, ঠিক আছে? এবং চতুর্দিক দিয়ে কিন্তু আছে। দুটো দাগ দেওয়া মানে ভাবনাতে দুই দিকে খেলে দিচ্ছে চতুর্দিক থেকে। আমি যদি নিচের দিক থেকে যাই, তাহলে আমার পায়ের কত এই চার দিক থেকে আমাকে ঘর্ষণ বলটা দিবে না? আবার মানে ভাবো না যে ভাই দুই দিক থেকে খালি দিচ্ছেন, এজন্য দুই দিক থেকে খালি দিবে, তা না, ঘর্ষণ বল চতুর্দিক থেকে দিবে, ঠিক আছে? এমজি কোন দিকে ক্রিয়াশীল হবে? আর উপরের দিকে একটা কি আছে বলো? উপরের দিকে একটা কি আছে? প্লবতা বা ঊর্ধ্বমুখী যে বল, পানি যেটা দিচ্ছে উপরের দিকে, সেটা কত উপরের দিকে আছে। উপরের দিকে তাহলে কয়টা বল বলো? উপরের দিকে দুইটা বল হলে একটা ইউ আর একটা কত এফ,
দুটা সমষ্টি কার সমান বলো? যদি সমান হয় এমজি মানে ডাবল মানে এমজি না, যদি সমান হয় তাহলে কি হবে? তাহলে ভাসে থাকবে, পড়বে নিচের দিকে পড়বে না। ঠিক আছে, কি করবে তোমার? ভাসে থাকবে। ঠিক আছে, কারণ কোনো বল ক্রিয়াশীল আছে ওর উপর? কোনো বল কিন্তু ক্রিয়াশীল নাই। ঠিক আছে, কিন্তু ভাসে থাকে, ভাসে থাকে, পড়ে যায় বস্তু। ঠিক আছে, কিন্তু কিভাবে পড়ে একটু খেয়াল করে দেখো। যখন কোনো একটা বস্তু উপর থেকে যখন তরলের মধ্যে পড়ে তখন দেখবা তরল চারদিকে ছিটকে চলে গেছে না, আলোড়ন তৈরি করছে, কিন্তু কিছুক্ষণ পর দেখবা যে তরল ওই বলটা বা যেটা থাকুন না কেন স্মুথলি নিচের দিকে পড়ে যায়। ঠিক আছে, কথা বোঝা গেছে? প্রথম অবস্থায় আমাদের এমজির মানটা এটা বড় থাকে। প্রথম অবস্থায় এটার মান কি থাকে তোমার? বড় থাকে, এই জন্য নিচের দিকে যায়। আর যত নিচের দিকে যাবে তখন এফ এর মান তত বাড়তিছে, ইউ এর মান তত বাড়তিছে, বাড়তে বাড়তে এক সময় কি হবে? তার মানে লব্ধি বল কত হবে বলো তো? লব্ধি বল 0 হবে। ঠিক আছে, এটা অপরকে নাকচ করে দিচ্ছে, এই দুটো বল একে কি করে দিবে? নাকচ করে দিবে। তাহলে তরলের উপর সেটা কি থাকার কথা ছিল বলো? ভাসমান অবস্থায় থাকার কথা ছিল, কিন্তু ভাসমান থাকে না। অভিকর্ষ বলের প্রভাবে তুমি প্রথমে এইভাবে মারছো, একটা বল দিয়ে নিক্ষেপ করছো এইভাবে, জিয়ার কারণে ফালাও না, এখনই তুমি এইভাবে কোন একটা তরলের মধ্যে মারছো, তাহলে তরলের ভিতরে কি সাঁই করে জোরে চলে যাবে? স্পিডে যাওয়ার পর এই কাহিনী ঘটার কারণে এক সময় স্পিডটা কি করে যাবে তোমার? মিনিমাইজ। তাহলে তরলের মধ্যে ভেসে থাকার কথা ছিল, কিন্তু ভেসে থাকবে না। কেন থাকবে না? অভিকর্ষ ত্বরণ তো ক্রিয়াশীল, ওই অভিকর্ষ ত্বরণের কারণে সেটা বস্তুটা সমবেগে নিচের দিকে আস্তে আস্তে করতে থাকবে। কথা বোঝা গেছে? কথা বুঝতে পারছো? তাহলে এই পয়েন্টে মনে করো সব বেগ মিনিমাইজ, কোনো বেগ নাই, কোনো বল ক্রিয়াশীল হচ্ছে না, কিন্তু তারপরও যেহেতু তোমার অভিকর্ষ ত্বরণ আছে সেটা ত্বরণ নিচের দিকে টানতেছে, নিচে তোমার এইটুকু তোমার সমবেগে পড়বে, সমবেগ। ঠিক আছে, সমবেগে পড়বে। এই সমবেগের একটা নাম আছে, সেটাকে বলা হয় তোমার চলো কত? প্রান্তিক বেগ। ঠিক আছে, এই সমবেগকে বলা হয় তোমার কি? প্রান্তিক বেগ বা প্রান্ত বেগ বা অন্তবেগ। নামগুলো একটু লিখে দেই। প্রান্তিক বেগ বা প্রান্ত বেগ বা হলো অন্তবেগ। আবার বলতেছি, কোন একটা বস্তুকে যখন এইভাবে পানির মধ্যে ফেলে দিছো, ওই ফোর্সে যে পড়তেছে ওটাকে প্রান্তিক বেগ বলা যাবে না। প্রান্তিক বেগ কোনটা? ওই যে বলে তুমি নিক্ষেপ করলে পানি কি করে দিবে? সেটাকে মিনিমাইজ করে দিবে। যাওয়ার পর যে একটা কনস্ট্যান্ট একটা ভেলোসিটিতে নিচের দিকে আস্তে 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 পড়বে, তলদেশে না পৌঁছা পর্যন্ত, ওই বেগটার নামই হলো তোমার কথা প্রান্ত বেগ। ঠিক আছে, বুঝতে পারছো? বৃষ্টি দেখবে যে তোমার হচ্ছে বৃষ্টির ক্ষেত্রে সেম হিসাব। উপর থেকে যে প্রভাবে তোমার বৃষ্টিটা পড়লো, কিন্তু নিচ থেকে বাতাস কি দিবে? বাধা দিবে। মিনিমাইজ করে দেওয়ার পর বৃষ্টিটা ভাসমান অবস্থায় থাকার কথা ছিল, কিন্তু জি আছে যে জি এর কারণে নিচের দিকে পড়ে যায়। তাহলে যে বেগ দিয়ে বৃষ্টিটা পড়ে ওই বেগের নাম কি? প্রান্ত বেগ। ঠিক আছে, প্রান্ত বেগ বা প্রান্তিক বেগ বা অন্তবেগ যেটা বলো না কেন সবই সেম, সেটাকে তোমার ভি দ্বারা প্রকাশ করা হয়। কথা বোঝা গেছে? বুঝতে পারছো? জি তো তোমার তো নিচের দিকে টানে নিয়ে যাচ্ছে, ওটা তো এমন না যে তোমার আসলে অভিকর্ষ বলের কারণে যে প্রতি মুহূর্তে বেগ দ্বিগুণ করে বাড়তেছে, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, তোমরা তো হয়তো ভাবতেছো যে একটা ভালো প্রশ্ন বললো, জি এর প্রভাবে নিচের দিকে পড়তেছে না, তাহলে ত্বরণ তো ক্রিয়াশীল না। এইখানে ওই রকম ত্বরণ না। কোন একটা বস্তুকে উপর থেকে নিচের দিকে ফেলে দিলে প্রথম সেকেন্ডে 10 মিটার, দ্বিতীয় সেকেন্ডে যাবে 20 মিটার, তৃতীয় সেকেন্ডে 30 মিটার, এভাবে যাচ্ছে না, কিন্তু ওইখানে সেটা হবে না, বেগ বাড়বে না। কারণ তোমার বলের স্তর পানি উপর দিকে বাধা দিতেই আছে, ত্বরণ তোমার নিচের দিকে থাকার কারণ হলো তাকে বস্তুটাকে নিচের দিকে আকর্ষণ করতেছে। সোজা হিসাব কি করতেছে? আকর্ষণ করে নিচের দিকে টানতেছে, কিন্তু বেগ বৃদ্ধি পারবে না এখানে। ঠিক আছে, বেগ বৃদ্ধি পারবে না, আকর্ষণ করার কারণে নিচের দিকে নামছে। যে উপর থেকে কোনো একটা বস্তুকে যদি ফেলে দেওয়া হয় তাহলে কি হয়? তোমার প্রথম সেকেন্ডে 10, তারপরটা 20, তারপরটা 30, এভাবে করে বেগ বৃদ্ধি হচ্ছে না তোমার, কিন্তু তোমার ছেলে পানির ভিতরে বেগ বৃদ্ধিটা হয় না, তলের ভিতরে বেগ বৃদ্ধি হয় না। ঠিক আছে, একটা সমবেগে পড়তেই থাকে ওটা। তো স্টোকস একটা সূত্র দিতে, সে সূত্রটা হলো তোমার আসলে কত? ভি সমানুপাতিক হলো তোমার কত? সান্দ্রবল প্রান্তবেগের সমানুপাতিক। সান্দ্রবল হলো তোমার ছিল কত? অণুর ব্যাসার্ধের সমানুপাতিক। এটা হলো তোমার ছিল কত? না, অণু কেন থাকবে? যে গোলক, গোলকের ব্যাসার্ধ।
আর ভি মানে হলো তোমার চলো কত প্রান্ত বেগ, তাহলে এখন যদি এই দুটোকে কম্বাইন করো তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছিল কত আর ভি চলে আসে, ঠিক আছে। তো সমানুপাতিক বেগের একটা কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টের মান স্টোক করে গবেষণা করে দেখছে 6 ইটা আসে, ঠিক আছে। গবেষণা করে পরে দেখছে যে এই কনস্ট্যান্টের মান কে এর মান হলো তোমার সর্বদা হলো তোমার চলো কত 6 ইটা থাকে, ঠিক আছে। ফাইনালি যে আমাদের সান্দ্র বল বের করার একটা ইকুয়েশন দাঁড়ালো সেটা হলো কত ইটা আর, এটা আর কেন রে, এটা ভি হবে, এটা হলো স্টোকসের সূত্র, ঠিক আছে। এফ ইজ ইকুয়াল টু 6 ইটা আর ভি। ছোট একটা অঙ্ক করে ফেলাই এটাই। আর এটা তোমার হচ্ছে আর এক ভাবে প্রমাণ করা যায় মাত্রার সমীকরণ দিয়ে, বাম পাশের মাত্রা ইকুয়াল টু ডান পাশের মাত্রা তোমার হলো সমান তো অলওয়েজ হবে, ঠিক আছে। আচ্ছা একটা ছোট একটা অঙ্ক করি। এই ছবিটা লাগবে আবার, বেশ হবেই না মনে হয় রে আজকে আর, হ্যাঁ কে 2 × 10⁻³ মিটার ব্যাসের একটি ক্ষুদ্র গোলক একটি তরলের মধ্য দিয়ে 4 × 10⁻³ মিটার পার সেকেন্ড প্রান্তিক বেগে গোলকের উপর ক্রিয়ারত সান্দ্র বল -6 নিউটন তরলের সান্দ্র প্রান্ত নির্ণয়। দেখো একটা অঙ্কের ভিতর কি দরকার, তোমার সব ডাটাই দেওয়া আছে, খালি জাস্ট সূত্র বসাবো অঙ্ক করে ফেলবা, না করে ফেলো। আজকে খালি সূত্রটা প্রমাণ দেখে দিই, না হলে লিখে ফেলছি সবকিছু সমস্যা হয়ে যাবে। না আর একটু পড়ো আছে, আবার একবারে 15 দিনের ছুটি। করো এটা একটু করে ফেলাও, এই যে সূত্র লেখাই আছে, এই সূত্র দিয়ে তোমরা আসলে করে ফেলাও। বেশ না, খালি সূত্র প্রমাণ দেখে দিব, 2 মিনিট লাগবে খালি। তোমরা নিজেরা করো, আমি যেটা লিখতেছি সেটা লেখার দরকার নাই। হ্যাঁ সব শেষ তো, চলো তো এদের সব শেষ, খালি লাস্ট ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। ওরা দেখায়, ওটা তো পাবলিক করে দিব তো ক্লাসে। চলো তো এটা তোমরা চলো যারা পড়ছো না, চলো তো লাস্ট লেকচারটা একটু করে দেখো তো। ওখানে মিটার বীজ পড়ানো হয়নি তো তোমাদের, মিটার বীজ তো বইয়ে ছিল না, তো মিটার বীজটা ওদের করে দিলাম, সেকেন্ড ইয়ারদের করে দিলাম, একদম পুরো অ্যাডমিশন দিয়ে যা আছে সব করে দিচ্ছি। তো মিটার বীজটা তোমরা ওদের ওই ক্লাসটা করে নিও, আমি বলে দেবো এমনি তো, যখন ভিডিও আপলোড করবো তখন বলে দেবো এমনি তো। তো কত আসছে?
তলের সাধারণ কত আসছে ইটার মান 3.97 নাকি আসছে, যাই হোক যেটা আসছে আসছে, সব মান দেওয়া না, অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, সব মানে দেওয়া থাকে, খালি জাস্ট বসে দিলে হয়ে যায়। আচ্ছা তো যাই হোক বুঝিনি কত আসছে তোমার 3.97, হ্যাঁ সবার ওটাই আসছে নাকি, ঠিক আছে। যাই হোক অঙ্কগুলো সহজ না, দেখো কিন্তু এই যাবৎকালে সব যত অঙ্ক করছে কিন্তু একই কথা বলছিলাম, এখনো বলতেছি, যার খালি প্রশ্নটাতে সব ডাটাই দেওয়া থাকে। আচ্ছা এবার দেখো এই যে এখান থেকে ডাব্লু মানে কি ওজন না, ডাব্লু মানে কার ওজন, গোলক নিচের দিকে নাম দিচ্ছে গোলকের ওজন, তাহলে গোলকের ওজন কি লেখা যায় mg, m ইকুয়াল টু কত রো ভি, রো ভি না, রোর সাথে একটা এস দিছি, কারণ হলো তোমার ছিল বলটা যেটা সেটার নাম কি তোমার সলিড বস্তু, এই জন্য তোমার কত এস, ঠিক আছে। আচ্ছা আর ভি মানে কি গোলক, তাহলে কত 4/3 পাই আর কিউব, এই জন্য বসে দিচ্ছে এটা, ঠিক আছে। এখন ইউ মানে কি প্লবতা বা ঊর্ধ্বমুখী বল, কে দিচ্ছে তরল দিচ্ছে, তাহলে তরল তাহলে যে প্লবতা বের করার সূত্র কি লিখে দিলাম রো ভি জি লিখে দিলাম না একটু আগে, আর কিউ দিচ্ছে লর আগে। আচ্ছা এই ভিটা এখন কত হবে বলো তো, যে এলাকা জুড়ে গোলকটা নামবে ওই দিক বরাবরই তো কত ঊর্ধ্বমুখী বল দিবে না, ঊর্ধ্বমুখী বল তো এই বরাবরই তো উপরের দিকে দিবে নাকি এই দিক বরাবর দিবে, এই এলাকা বরাবর না, গোলক নিচের দিকে নামবে আর ঊর্ধ্বমুখী বল কিন্তু এই বরাবরই দিবে। তার মানে মূল কথা হলো তো গোলকের আয়তন নিচের দিকে নামতেছে, গোলকের আয়তন বরাবর ঊর্ধ্বমুখী বা প্লবতা কোন দিকে দিবে উপরের দিকে, এই সাইডে কি দিবে, এই সাইডে ফাঁকা কোনো কিছু দিবে দিবে না, তাহলে এই জন্য আমরা কত এর আয়তনটা তোমার হচ্ছে কত গোলকেরটা নিব, ঠিক আছে। আর প্লবতা কে দিছে তরল দিছে না, তার মানে ছিল এফ দ্বারা বোঝাচ্ছিল তোমার কত ফ্লুইড, ঠিক আছে। আর এফ বের করার তো সূত্র তো তুমি এই যে জানোই, এখন তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমাদের কি লেখা যায়, এই যে এটাই তোমার সূত্র হয়ে গেল, ঠিক আছে। এখন যদি এটা না করে দিতাম আবার ওই সেই 15 দিন পর আবার নতুন করে করা লাগতো, তো এখন বসাও খালি মানগুলো বসাও, পাই আর কিউব রো এস জি ইজ ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব রো এস জি প্লাস হলো কত 6 পাই ইটা আর ভি, ঠিক আছে। আমি সবগুলো মান বসাই দিচ্ছি, ডাব্লুর মান এই যে ডাব্লুর মান এই যে বের করছো, ডাব্লুর মান বসাইছি, ইউ এর মান বের করছো, ইউ এর মান বসাই দিচ্ছি, এফ এর মান বসাই দিচ্ছি, ঠিক আছে। আমার টার্গেট হলো এই ইকুয়েশন থেকে প্রান্ত বেগটা বের করে নিব, প্রান্ত বেগ মানে কি ভিটা বের করে নিব, তার মানে কি করতে হবে বলো তো, ভিটাকে বাম সাইডে রাখবো আর বাকি যা আছে সবগুলো কোন সাইডে অপোজিট সাইডে রেখে দিব, ঠিক আছে। আচ্ছা তাহলে ভি ইজ ইকুয়ালস টু আমাদের এই যে 6 পাই ইটা আর ভি ইজ ইকুয়ালস টু, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসা যায় তাই না, 4/3 পাই আর কিউব রো এস জি মাইনাস 4/3 পাই আর কিউব রো এস জি, তারপর এখান থেকে 4/3 পাই আর কিউব কমন নেওয়া যায়, রো এস মাইনাস হলো কত তোমার রো এস জি, ঠিক আছে। দেখো এরকম করে কমন নেওয়া যায় কিনা একটু দেখো, এই যে দেখো 4/3 উভয় পক্ষ থেকে কমন নেওয়া যায়, তারপর এই যে জি আর জি উভয় পক্ষ থেকে কমন নেওয়া যায়, এরকম করে লেখা যায় না, এই যে শেষ আমার প্রমাণ হয়ে গেছে। এবার থেকে কাটাকাটি করবো, কাটাকাটি করলে তোমার প্রমাণ শেষ। দেখো পাই পাই কাটা আর কাটা যায়, তোমার থাকে কত শুধু আর স্কোয়ার, কাটাকাটি করে যা আসবে তাই, আর কিছু না। 6 কাটলে তোমার 3 হয়, 4 কাটলে তোমার হচ্ছিল কত হয় 2 হয়, তাহলে এইখান থেকে তোমার হচ্ছিল ভি ইজ ইকুয়ালস টু ইটা, তাহলে ওই পাশে ভাগ হয়ে যাবে, 3 নিচে চলে যাবে, তাহলে 2 ভাগ হলো কত 9। দেখো তোমরা আগে দেখো তারপর তোলো, 3 আর 3 গুণ করলে কত হয় 9, 9 নিচে, ইটা তাহলে কই যাবে তোমার নিচে, তাহলে দেখো ইটা তোমার হচ্ছিল কত নিচে, ঠিক আছে। আর এখান থেকে থাকছে আর স্কোয়ার রো এস মাইনাস কত রো এস, এটা হলো কত জি, এটা হলো প্রান্তিক বেগ বের করার ইকুয়েশন, 2/9 আর স্কোয়ার রো এস জি ভাগ হলো কত ইটা, ঠিক আছে। যাই হোক এই সূত্রটা খালি প্রমাণটা দেখালাম, কারণ হলো আমাদের ওই একই সূত্র থেকে আসতেছে, তো আবার এটার জন্য রাখার তো কোনো মানে হয় না। এই বন্ধু তোমরা করে নাও, নেক্সট হলো যাই হোক ঈদের পর যখন হবে আর কি তখন দেখবো নি। ভি এর মান যদি খালি পজিটিভ আসে তার মানে কি বস্তু নিচের দিকে গেছে, ভি এর মান যদি নেগেটিভ আসে তাহলে ভি এর মান নেগেটিভ আসতে পারে, তাহলে কি হবে উপরের দিকে উঠছে, কোনটা সেটা উদাহরণ দিতে পারবা। ভি এর মান মনে করো পজিটিভ আসছে, পজিটিভ মানে কি নিচের দিকে যাওয়া, কারণ তুমি নিচের দিকে ধরে কিন্তু হিসাবটা করছো। আর যদি ভি এর মান কোনো কারণে নেগেটিভ আসলো, হ্যাঁ তাহলে কি হ্যাঁ শোলা বুদবুদ আছে না, মাটির তলদেশ থেকে তোমার ছিল বাবল ওঠে না, গ্যাস বাবল বুদবুদ,
তখন সেটা বুদবুদ হবে, ঠিক আছে? তো যাই হোক, পড়ো, বাসায় বসে বসে পড়ো এগুলা। ঈদের পর দেখা হবে না ইনশাল্লাহ, 28 তারিখে ইচ্ছা আছে ক্লাস নেওয়ার।